management practice, a case study in North China plain, ফার্টিলাইজার ওভার ইউজ, যেটাকে আমরা বলতেছিলাম যে ইমব্যালেন্স, বেশি পরিমাণে ফার্টিলাইজার ইউজ করার কারণে। তো এইভাবে যখন আমরা সার্চ দিব, গুগল স্কলার হতে পারে বা রিসার্চ গেট হতে পারে অথবা স্কোপাস বা এলসেভার, আমরা রিসার্চ গেটও সার্চ দিতে পারি। এরকম অসংখ্য যে এক্সিস্টিং নলেজ আছে, এক্সিস্টিং পেপার আছে, এগুলো আমরা পেয়ে যাবো। এগুলোকে বলা হচ্ছে রিভিউ অফ লিটারেচার। এরপরে আমরা সেগুলোর যে বিভিন্ন ফাইন্ডিংস গুলো আছে এগুলো আমরা জানার চেষ্টা করব। জানার পরে আমরা দেখবো যে আসলে কি কি কাজ হয়ে গেছে এবং আমি কি কাজটা করতে যাচ্ছি, এর মধ্যে যে গ্যাপ সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। যে কাজগুলো হয়ে গেছে বা যে কাজগুলো অলরেডি করা হয়ে গেছে এবং আমি কোন কাজটা করতে যাচ্ছি, এই যে দুটো নলেজের মধ্যে গ্যাপ, সেটা আমাদেরকে বের করতে হবে। ইউর গোল ইজ টু ফাইন্ড এ গ্যাপ দ্যাট ইউর রিসার্চ প্রজেক্ট ক্যান ফিল। এমন একটা গ্যাপ বের করতে হবে যে গ্যাপটা হচ্ছে আমরা যে প্রজেক্টটা দিব বা যে রিসার্চটা করব সেটা দ্বারা সে গ্যাপটা পরিপূর্ণ হবে। দেখেন, হাউ টু ফাইন্ড এ রিসার্চ প্রবলেম, আমরা কিভাবে একটা রিসার্চ প্রবলেমকে ফাইন্ড করতে পারি, যদিও আমরা আগে আলোচনা করে ফেলছি। শুরুতে হচ্ছে হোয়াটস দ্য প্রবলেমস ইফেক্ট, এই প্রবলেমসটার কারণে কি ইফেক্ট আসছে, প্রভাব কি। যেমন ফার্টিলাইজার যদি আমরা বেশি পরিমাণে ইউজ করি, সেটার কারণে হচ্ছে আমাদের ইকোনমিক যে লস সেটাও হচ্ছে, যেহেতু হচ্ছে সয়েল ফার্টিলিটি কমে যাচ্ছে, প্রোডাকশন কমে যাচ্ছে, এগুলো হচ্ছে প্রবলেম। যে প্রবলেমটার কারণে কি কি ইফেক্ট দেখা দিচ্ছে। এবার আসি, হ্যাজ ইট বিন এ ইস্যু ফর এ লং টাইম অর ইজ ইট এ নিউলি ডিসকভার্ড প্রবলেম, এটা কি নতুন ভাবে সমস্যা তৈরি হয়েছে নাকি অনেক দিন থেকে চলে আসতেছে। যেহেতু আমাদের দেশে ফার্মাররা অনেক আগে থেকেই বেশি পরিমাণে ফার্টিলাইজার ইউজ করে, সো এটা হচ্ছে অনেক আগে থেকে একটা ইস্যু। সো এটা নিয়ে আমার অনেক এক্সিস্টিং নলেজ আছে। হোয়াট রিসার্চ হ্যাজ অলরেডি বিন ডান, এটার উপরে কি কি রিসার্চ আগে হয়ে গেছে, যেটা আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল স্কলার, রিসার্চ গেট, স্কোপাস বা এলসেভার, এগুলা থেকে হচ্ছে আমরা স্টাডি করব। স্টাডি করার পর আমরা একটা গ্যাপ বের করার চেষ্টা করব যে আগে কি কাজ হয়ে গেছে, আমার নতুন করে কোন কাজটা দিতে হবে। এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখলে খুব বুঝতে পারবো সহজেই। এ গুড রিসার্চ প্রবলেম শুড বি স্পেসিফিক, অবশ্যই স্পেসিফিক হবে কোন একটা টপিক সম্পর্কে, মেজারেবল, ফিজিবল হতে হবে অবশ্যই, ইথিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক্যালি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা এখন একটা দেখেন এক্সাম্পল দেওয়া আছে, ইফেক্ট অফ ফোলিয়ার জিঙ্ক অ্যান্ড বোরন অ্যাপ্লিকেশন অন গ্রোথ অ্যান্ড ইল্ড অফ হুইট। এটা হচ্ছে একটা টাইটেল, কোন একটা রিসার্চের টাইটেল। সো আমরা জানি যে জিঙ্ক এবং বোরন অ্যাপ্লাই করলে, জিঙ্ক এবং বোরন যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে হুইটের ইল্ড বাড়বে। জিঙ্ক এবং বোরন অ্যাপ্লাই করলে আমাদের হুইটের ইল্ড বাড়বে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনসার্ন, যে আমরা জানি এটা বাড়বে। এবং হচ্ছে তার আগে যদি আমরা প্রবলেম জানতে চাই যে এই রিসার্চটা আমরা কেন করতেছি, কি কারণে। তো এর আগেরটা থেকে আসি, যেহেতু বলছি যে ইমব্যালেন্স ফার্টিলাইজার ইউজ, আমরা যদি ইমব্যালেন্স ফার্টিলাইজার ইউজ করতেছি সে করে ইল্ড কমে যাচ্ছে। তো এরপরে হচ্ছে আমরা চিন্তা করলাম যে আমাদের ফার্মাররা সব ফার্টিলাইজার দিলেও জিঙ্ক আর বোরন ফার্টিলাইজার দিচ্ছে না, জিঙ্ক এবং বোরন ফার্টিলাইজার দিচ্ছে না সয়েলে। সো এটা একটা প্রবলেম যে জিঙ্ক এবং বোরন ফার্টিলাইজার না দেওয়ার কারণে কিন্তু ইল্ড কমে যায়। এটা হচ্ছে আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করলাম। দেন এটা নিয়ে হচ্ছে আমরা কিছু এক্সিস্টিং নলেজ গেইন করার জন্য রিসার্চ গেট বা গুগল স্কলার অথবা স্কোপাস বা এলসেভিয়ারে সার্চ দেব। তারপর অনেক প্রকারের পেপার পেলাম, অনেক কাজ হয়েছে, ইফেক্ট অফ জিঙ্ক এন্ড বোরন অন দ্য গ্রোথ এন্ড ইল্ড অফ হুইট নিয়ে অনেক কাজ। আমরা সবগুলো পেপার পড়ার পরে দেখলাম যে না, এই বিষয়ে আগে অনেক কাজ হয়েছে, তাহলে আমরা নতুন করে কি রিসার্চ করব, একটা কোশ্চেন। যেহেতু এই বিষয়ে অনেক কাজ হয়ে গেছে, আপনারা দেখেন আমরা একটা নতুন ওয়ার্ড ইউজ করছি,
ফোলিয়ার অ্যাপ্লিকেশন, ফোলিয়ার একটা ওয়ার্ড দেখেন, ইফেক্ট অফ ফোলিয়ার জিঙ্ক অ্যান্ড বোরন অ্যাপ্লিকেশন অন গ্রোথ অ্যান্ড ইল্ড অফ হুইট। আমরা এক্সিস্টিং নলেজে দেখলাম যে ইফেক্ট অফ জিঙ্ক অ্যান্ড বোরন অ্যাপ্লিকেশন অন গ্রোথ অ্যান্ড ইল্ড অফ হুইট নিয়ে অনেক কাজ হয়ে গেছে, কিন্তু ফোলিয়ার অ্যাপ্লিকেশন নিয়ে, মানে ফোলিয়ার বলতে হচ্ছে পাতায় যে স্প্রে করা হয় সেটা, ফোলিয়ার অ্যাপ্লিকেশন নিয়ে কোনো প্রকারের কাজ এখন পর্যন্ত হয়নি। সো এই যে আমার একটা প্রবলেম ছিল, প্রবলেম থেকে যে এক্সিস্টিং নলেজ সেটা দেখার পরে আমরা বের করলাম যে আমি যদি ফোলিয়ার ওয়ার্ডটা ইউজ করি তাহলে এটাকে নতুন একটা ডাইমেনশন দেবে, এবং এটা অবশ্যই হবে কি স্পেসিফিক একটা টার্ম, যে আমি যে রিসার্চটা করছি সেটা হবে স্পেসিফিক। নিচটা দেখেন যে ইফেক্ট অফ মাইক্রোপ্লাস্টিক অন একুয়াটিক হেলথ, এই দুইটা হচ্ছে ফিজিবল, এই দুইটা হচ্ছে কি ফিজিবল। কিন্তু আমরা যদি চাই যে এলিমিনেটিং ড্রট ফ্রম বাংলাদেশ, এটা কি সম্ভব? এটা কি স্পেসিফিক বা ইথিক্যালি ঠিক বা সায়েন্টিফিক্যালি কি এটা সাউন্ড? কখনোই। বা আমরা এর আগে একটা টাইটেল দেখলাম যে মাইক্রোপ্লাস্টিকের ইফেক্ট অন ডিফারেন্ট অ্যাকোয়াটিক অ্যানিমেল ফ্রম রিভার ওয়াটার। আমরা তাদের ইফেক্ট জানতে পারবো, কিন্তু রিভার থেকে মাইক্রোপ্লাস্টিক এলিমিনেট করতে পারবো? যেগুলো হচ্ছে আমাদের সায়েন্টিফিক্যালি সাউন্ড না বা স্পেসিফিক না অথবা মেজারেবল না, সেগুলো কখনোই ফিজিবল হবে না। আমি এখানে 4টা টাইটেল দিচ্ছি, তার মধ্যে 2টা টাইটেল হচ্ছে ফিজিবল, যেটা হচ্ছে রিসার্চারের মাধ্যমে করা সম্ভব, কিন্তু বাকি যে 2টা টাইটেল আছে, এলিমিনেটিং ড্রট ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে ড্রট বা খরা একবার এলিমিনেট করা, দূরীভূত করা, অথবা রিভার ওয়াটার থেকে মাইক্রোপ্লাস্টিক দূরীভূত করা, দুটোর একটাও ফিজিবল না। তো শুরুতেই হচ্ছে আমাদের কোনো রিসার্চ করতে গেলে কিভাবে একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হবে, কিভাবে কাজ করতে হবে সেটা সম্পর্কে জানলাম। নাও দ্য স্টেপ 2 হচ্ছে সাজেস্ট হাইপোথিসিস। হাইপোথিসিস বলতে বোঝানো হচ্ছে যে অনুমান, যে আমরা কি অনুমান করতে পারি। কোনো একটা রিসার্চ শুরু করার আগে সেই রিসার্চ সম্পর্কে আমাদের যে প্রাকচিন্তন বা ধারণা, সেটাই হচ্ছে হাইপোথিসিস। যেমন মাইক্রোপ্লাস্টিক নিয়ে অনেক কাজ হয়েছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইম্প্যাক্ট অফ মাইক্রোপ্লাস্টিক অন অ্যাকোয়াটিক অ্যানিমেল ইন অ্যামাজন রিভার ওয়াজ রিপোর্টেড। অ্যামাজন রিভারে যে মাইক্রোপ্লাস্টিক আছে সেটা অ্যাকোয়াটিক অ্যানিমেলের উপরে যে প্রভাব সেটা রিপোর্ট করছে, যে হ্যাঁ দেখছে যে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট আছে। সো আমরাও ধরে নিচ্ছি যে পদ্মা রিভারের বা পদ্মা নদীতে যে মাইক্রোপ্লাস্টিক আছে সেটাও কি করবে, পদ্মা রিভারের যে অ্যাকোয়াটিক অ্যানিমেলগুলো আছে সেগুলোর উপরে একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে। আমরা রিসার্চ করার আগে এটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমার হাইপোথিসিস, এটাই হচ্ছে আমার হাইপোথিসিস। অথবা যে একটা এক্সপেরিমেন্ট দেখলাম এর আগেরটাই, দেখেন যে ইফেক্ট অফ ফোলিয়ার জিঙ্ক অ্যান্ড বোরন অ্যাপ্লিকেশন অন দ্য গ্রোথ অ্যান্ড ইল্ড অফ হুইট। আমরা এক্সিস্টিং নলেজ থেকে দেখছি যে জিঙ্ক অ্যান্ড বোরন অ্যাপ্লাই করলে হুইটের গ্রোথ এবং ইল্ড দুটাই বৃদ্ধি পায়। সো আমার যে টাইটেল পরে সেট করছি যে ইফেক্ট অফ ফোলিয়ার জিঙ্ক অ্যান্ড বোরন অ্যাপ্লিকেশন অন দ্য গ্রোথ অ্যান্ড ইল্ড অফ হুইট, সেটা কি করবে, গমের গ্রোথ এবং ইল্ডকে বাড়িয়ে দেবে। আমরা রিসার্চ করার আগেই যেটা সিদ্ধান্ত নেই, যেটা ধারণা করি, সেটাই হচ্ছে হাইপোথিসিস। দেখেন যে দি রিসার্চার জেনারেটস ইমিডিয়েট হাইপোথিসিস টু ডিসক্রাইব এ সলিউশন টু দ্য প্রবলেম। মানে ইমিডিয়েট সেটা সলিউশনটা হচ্ছে আমরা বলে দিচ্ছি, সেটাই হচ্ছে হাইপোথিসিস। তখন কিন্তু আমরা হচ্ছে রিজেক্ট করে, মানে অ্যাকসেপ্টও করে নিই, রিজেকশনও করে নিই। আফটার দ্য, যখন হচ্ছে আমার এক্সপেরিমেন্ট শেষ হয়ে যাবে তখন আমরা হাইপোথিসিসকে অ্যাকসেপ্টও করতে পারি, রিজেক্টও করতে পারি। যদি মাইক্রোপ্লাস্টিকের ইফেক্ট আসলেই পদ্মা রিভারের থাকে অ্যাকোয়াটিক অ্যানিমেলের উপরে, তাহলে হাইপোথিসিস অ্যাকসেপ্ট, হ্যাঁ আমরা মেনে নিছি, আমরা আগে যেটা হচ্ছে কল্পনা করছিলাম এখন ঠিক সেটাই পাইছি, ইটস ওকে। যদি কোনো কারণে মাইক্রোপ্লাস্টিকের ইফেক্ট অ্যাকোয়াটিক অ্যানিমেলের উপরে না থাকে তখন আমাদের কি করতে হবে, যে হাইপোথিসিস আমরা চিন্তা করছিলাম সেটা রিজেক্ট করতে হবে, যে না আমরা আগে যে চিন্তা করছি সেটা আমার ঠিক না, আমাদের রেজাল্ট আসছে ভিন্ন কিছু। স্টেপ 3 হচ্ছে রিভিউ অফ লিটারেচার, যেটা আমি অলরেডি বলে ফেলছি যে আমরা যেই বিষয়টা নিয়ে কাজ করব সেটা সম্পর্কে আমাদের বিভিন্ন
যে সার্চ ইঞ্জিন আছে, গুগল স্কলার, রিসার্চগেট, এগুলোতে হচ্ছে সার্চ দিয়ে এই সম্পর্কিত কি কি তথ্য আছে, কি কি এক্সপ্লানেশন আছে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যে এই প্রবলেমটা সম্পর্কে আগে থেকে কোনো সলিউশন দেয়া আছে কিনা, বা ধরেন কোনো একটা রিসার্চ ঠিক 2001 সালে হয়েছে, আজকে 25 বছর পরে সেই রিসার্চের ভ্যালিডিটি কি আসলে ঠিক আছে কিনা সেটাও হচ্ছে জানার বিষয়। কোনো একটা রিসার্চ যদি 2001 সালে হয়ে থাকে, 2001 সালে কিন্তু ক্লাইমেটিক কন্ডিশন এক ধরনের ছিল, সয়েলের হেলথ ভালো ছিল। তো ওই সময় কিন্তু ক্রপ প্রোডাকশন আবার কম ছিল, কারণ আমাদের হচ্ছে বিভিন্ন ফার্টিলাইজার তখনও কিন্তু বাংলাদেশে সেভাবে আসেনি, এবং আসলেও ফার্মাররা সেভাবে অ্যাডপ্ট করেনি। সো তখন কিন্তু ইল কম হচ্ছিল। তখন তাদের যদি আমরা কোনো রিসার্চ দেখি যে তাদের ফলন অনেক কম, কিন্তু বর্তমানে যদি সেম টাইপ রিসার্চ আমরা করি তখন কিন্তু ফলন অনেক বেশি আসবে। সো রিভিউ লিটারেচারটা হচ্ছে যে আমি যে বিষয়টা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা পূর্বে কেউ কাজ করছে কিনা, এবং কাজ করলে সে কি ফাইন্ডিংস পাইছে, তার রেজাল্টটা কি, এবং সে কি এরকম কিছু বলছে যে হ্যাঁ আমি এই জিনিসটা এখানে পাইছি, এই এরকম, এটা ফার্দার একটা রিসার্চের প্রয়োজন আছে, সেই কোনো কনক্লুশন দাঁড় করাইছে, নাকি হচ্ছে নতুন কোনো হচ্ছে ডাইমেনশন দিয়ে দিছে। দেখেন এখানে দি অ্যাভেলেবল লিটারেচার ইজ রিভিউড টু ডিটারমাইন ইফ দেয়ার ইজ অলরেডি সলিউশন টু দ্য প্রবলেম, সেখানে কি কোনো সলিউশন দেয়া আছে, অথবা এক্সিস্টিং সলিউশন ডু নট অলওয়েজ এক্সপ্লেইন নিউ অবজারভেশন। যেটা আমি বললাম যে 2001 সালে যদি কোনো রিসার্চ হয়ে থাকে, নতুন করে যদি আমরা সেই রিসার্চটা করি, দুইটা রেজাল্ট সিমিলার হবে না। আবার দি এক্সিস্টিং সলিউশন মাইট রিকোয়ার সাম রিভিশন অর ইভেন বি ডিসকার্ডেড, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা অবশ্যই পূর্বের যে রিসার্চগুলো করা হয়েছে সেগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এবার দেখেন স্টেপ 4, দ্য লিটারেচার ইভালুয়েশন। কিভাবে ইভালুয়েশন করা যায়? ইটস পসিবল দ্যাট দ্য লিটারেচার রিভিউ হ্যাজ ইলডেড এ সলিউশন টু দ্য প্রপোজ প্রবলেম, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা প্রবলেমটা নিয়ে কাজ করতেছি সেই সম্পর্কে অনেক আগে থেকেই তারা হচ্ছে একটা সলিউশন দিয়ে দিছে, তাহলে কিন্তু আমরা সেটা নিয়ে কোনো কাজ করব না। অন দ্য আদার হ্যান্ড এরকম হতে পারে, ইফ দ্য লিটারেচার রিভিউ টার্নস আপ নাথিং, দেন এডিশনাল রিসার্চ অ্যাক্টিভিটিস আর জাস্টিফাইড। যে আগে যে কাজটা করছে তারা বলছে যে ফার্দার রিসার্চ এটা নিয়ে করা উচিত, ফার্দার কোনো রিসার্চ করা উচিত, সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এডিশনাল রিসার্চ করে সেই ডাটাটাকে জাস্টিফাই করতে হবে। স্টেপ 5, অ্যাকিউরেট ডাটা। এখন অ্যাকিউরেট ডাটা বলতে বোঝানো হচ্ছে যে আমরা ডাটাগুলো কিভাবে কালেক্ট করব। আমরা একটা প্রবলেম একটা কোশ্চেন রেজ করলাম, সেখান থেকে আমরা একটা প্রবলেম ক্রিয়েট করলাম যে এই প্রবলেম হচ্ছে, এটা নিয়ে আমরা কি কাজ করতে পারি, সেটা নিয়ে রিভিউ অফ লিটারেচার স্টাডি করলাম, করার পরে কি গ্যাপ দুটার মধ্যে, যে এক্সিস্টিং যে নলেজ ছিল আগে তার সঙ্গে আমার যে প্রবলেম কি গ্যাপ পাচ্ছে, সেই গ্যাপটাও ফাইন্ড আউট করলাম। করার পরে আমরা এখান থেকে আমরা ডাটা কালেক্ট করব। কিভাবে ডাটা কালেক্ট করতে পারি? ডাটা আমরা দুইভাবে কালেক্ট করতে পারি, একটা হচ্ছে এক্সপেরিমেন্ট করার মাধ্যমে, আর একটা হচ্ছে সার্ভে টাইপ। যেমন আমি শুরুতে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে পাবলিক ওপিনিয়ন অন নিউ ট্রাফিক রুল, নতুন যে ট্রাফিক রুল সম্পর্কে পাবলিকদের যে কি ধারণা সেটা জানার জন্য আমরা সার্ভে টাইপ একটা কাজ করছিলাম, যেটা সার্ভের মাধ্যমে আমরা 200 জন পার্টিসিপেন্ট থেকে ডাটা কালেক্ট করছিলাম। আর এটা হচ্ছে সার্ভে টাইপ অ্যাকুয়ার ডাটা। আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্ট, আমরা কোনো একটা এক্সপেরিমেন্ট রান করব, রান করার পর সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্যারামিটার, সেই প্যারামিটার ডাটাগুলো কালেক্ট করে সেগুলোকে আমরা ইন্টারপ্রেট করব এবং পরবর্তীতে রেজাল্ট এবং ফান্ডিং হিসাবে উপস্থাপন করব। এটাই হচ্ছে অ্যাকুয়ার ডাটা। তো এগ্রিকালচার বেসড যে সকল রিসার্চ হয় ম্যাক্সিমামই হচ্ছে ফিল্ড বেসড, মানে ফিল্ডে এক্সপেরিমেন্ট করা হয়, ম্যাক্সিমামই ফিল্ডে অথবা ল্যাবে, দুই জায়গায় এক্সপেরিমেন্ট করা হয়। তো এক্সপেরিমেন্ট করার পরে যে ডাটাগুলো জেনারেট হয় সেগুলো থেকে আমরা যে ডাটাগুলো পাই সেগুলো হচ্ছে অ্যাকুয়ার ডাটা, সেই ডাটাগুলো আমরা কালেক্ট করব। আচ্ছা, এরপর আসি বেসিক ডিজাইন অফ কন্ডাক্টিং রিসার্চ। আমরা যদি কোনো একটা রিসার্চ কন্ডাক্ট করতে চাই ফিল্ডে, সেই ফিল্ডে বা ল্যাবে, সেই ক্ষেত্রে আমাদের তিনটা বেসিক ডিজাইন আছে। একটা হচ্ছে সিআরডি,
কমপ্লিট র্যান্ডমাইজড ডিজাইন, RCBD হচ্ছে র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ স্প্লিট প্লট ডিজাইন। কোনো একটা রিসার্চ কন্ডাক্ট করতে গেলে সেটা ফিল্ডে হোক অথবা ল্যাবে হোক, তিন ধরনের ডিজাইনের উপর করা হয়। দ্য ফার্স্ট ওয়ান হচ্ছে কমপ্লিট র্যান্ডমাইজ ডিজাইন, CRD বলা হয় সংক্ষেপে। এরপর হচ্ছে RCBD, র্যান্ডমাইজ কমপ্লিট ব্লক ডিজাইন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ স্প্লিট প্লট ডিজাইন। এখানে একটা ছবি আছে ফিগারে, এতে লেখা আছে যদি কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন, মানে প্রথম যে ডিজাইনটার কথা বললাম কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন। এখানে দেখেন 1 2 3 4 এভাবে 12টা নাম্বার দেওয়া আছে, কিন্তু ব্ল্যাক কালার আছে দেখেন 4টা, ব্ল্যাক কালার 4টা, হোয়াইট হচ্ছে 4টা, অ্যান্ড ধূসর যেটা বলা এটা এই কালারে হচ্ছে 4টা। এই যে একই কালারের যেগুলো, এগুলো হচ্ছে সেম ট্রিটমেন্ট। আমার মনে হয় এগুলো সম্পর্কে আলোচনা হয়েছে, ট্রিটমেন্ট কি বা এক্সপেরিমেন্টাল ফিল্ড কি, ইরোর কি, আমার মনে হয় এগুলো সম্পর্কে আলোচনা হয়ে গেছে। সো যদি আলোচনা হয়ে থাকে, সো আমরা ট্রিটমেন্ট সম্পর্কে জানবো যে এই ব্ল্যাকগুলো হচ্ছে সিমিলার ট্রিটমেন্ট, ব্ল্যাকগুলো হচ্ছে সিমিলার ট্রিটমেন্ট, বা হোয়াইট যেগুলো আছে এগুলো হচ্ছে সিমিলার ট্রিটমেন্ট, এবং ধূসর রঙের যেগুলো আছে এগুলো হচ্ছে সিমিলার ট্রিটমেন্ট। কমপ্লিটলি আচ্ছা, র্যান্ডমাইজড হ্যালো ডিজাইন। হ্যালো হ্যাঁ জি বলেন। সরি ফর ইন্টারাপশন, বাট এগুলো নিয়ে আলোচনা হয়নি, কাইন্ডলি যদি আরেকবার বলতেন ভালো হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আহ, আচ্ছা তাহলে আরেকটু আমি আলোচনা করি যে আমরা ফিল্ড অথবা ল্যাবে 3 ধরনের ডিজাইন আমরা করা হয়। একটা CRD কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন, যেটা করা হয় মেনলি মানে কন্ট্রোল এনভায়রনমেন্ট, যেখানে এনভায়রনমেন্টটা কন্ট্রোল থাকে, যেমন টেম্পারেচার, অক্সিজেন, মানে এনভায়রনমেন্টটা আমার সবসময় কন্ট্রোল থাকবে। এনভায়রনমেন্টে মানে টেম্পারেচারে কখনো ভেরিয়েশন আসবে না, বা ওই রুমের মধ্যে আদার যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো সেগুলো ভেরিয়েশন আসবে না। সেই ক্ষেত্রে আমরা CRD কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন এটা করা হয়। CRD মেনলি হচ্ছে আমরা ল্যাব বেসড যে সকল এক্সপেরিমেন্ট করা হয় সেগুলো CRD তে করা হয়। আর যদি ফিল্ড বেসড হয়, কারণ ফিল্ডে কিন্তু আমার যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু ভেরি করে। সকালে এক ধরনের টেম্পারেচার, দুপুরে একরকম, বিকেলে একরকম। সকালে অক্সিজেনের মানে আদার্স যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো আছে সেগুলো কিন্তু ভেরি করে, যেমন হিউমিডিটি, হিউমিডিটি সকালে একরকম, বিকালে একরকম, দুপুরে একরকম। আবার রেইনফল হতে পারে। তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যখন থাকবে তখন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের RCBD করতে হবে, যে র্যান্ডমাইজ কমপ্লিট ব্লক ডিজাইন। আচ্ছা ট্রিটমেন্ট বা এক্সপেরিমেন্টাল ফিল্ড এই সম্পর্কে কোনো আলোচনা করা হয়েছে? কেউ যদি বলতেন ট্রিটমেন্ট বা এক্সপেরিমেন্টাল ফিল্ড, ইউনিট, ইরোর, রেপ্লিকেশন, এই টাইপ কি কোনো আলোচনা হয়েছে আগে? না, হয়নি, সরি, হয়নি আলোচনা। আচ্ছা ট্রিটমেন্ট না, আসলে আমাকে বলা হয়েছিল যে জাস্ট এই এতটুকুই, কিন্তু আমি তো ভাবছিলাম এগুলো আলোচনা মানে এগুলো হয়ে গেছে সম্মত আলোচনা, সো এই জন্য একটু ফাস্ট যাচ্ছিলাম। আচ্ছা ট্রিটমেন্ট হচ্ছে আমরা কোনো কিছুর উপরে, আচ্ছা আমরা যদি আগের এক্সপেরিমেন্টটা কল্পনা করি যে ইফেক্ট অফ ফোলিয়ার রেপ্লিকেশন অফ জিঙ্ক অ্যান্ড ব্রোন অন দ্য গ্রোথ অ্যান্ড ইল্ড অফ হুইট। এখানে হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে জিঙ্ক অ্যান্ড বোরন, জিঙ্ক এবং বোরন দুইটা হচ্ছে ট্রিটমেন্ট, যে দুটো আমরা অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সেটা কি হুইটের গ্রোথ অ্যান্ড ইল্ড, এই দুটোকে হচ্ছে ইনক্রিজ বা ডিক্রিজ করতেছি, যার কারণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ হয়, সেটাই হচ্ছে ট্রিটমেন্ট। এখানে হচ্ছে জিঙ্ক এবং বোরন হচ্ছে ট্রিটমেন্ট। আমরা জিঙ্ক যদি বেশি পরিমাণে দেই, বোরন যদি বেশি দেই, তাহলে কি হবে, গমের ইল্ড এবং গ্রোথ বাড়বে। আর যদি জিঙ্ক এবং বোরন না দেই বা কম দেই, তাহলে হুইটের গ্রোথ অ্যান্ড ইল্ড কমে যাবে। তো ট্রিটমেন্ট হচ্ছে কি যেটা আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের
বৃদ্ধি হবে অথবা কমতেও পারে, মানে সরাসরি ইফেক্ট আছে, সেটাকে বলা হচ্ছে ট্রিটমেন্ট। আচ্ছা, এক্সপেরিমেন্টাল ফিল্ড হচ্ছে যদি আমরা ল্যাবে কাজ করি, তো শুরুতে আমি বলছিলাম যে ল্যাবে কাজ করি তাহলে হচ্ছে আমরা কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন এটা ইউজ করব। যদি আমরা ফিল্ডে কাজ করি সেক্ষেত্রে হচ্ছে আরসিবিডি, র্যান্ডমাইজ কমপ্লিটলি ব্লক ডিজাইন, সেটা আমরা ইউজ করব। আমি এখানে বলছিলাম যে ব্ল্যাক কালার যেগুলো সেগুলো হচ্ছে সেম ট্রিটমেন্ট, ব্ল্যাক কালারগুলো হচ্ছে সেম ট্রিটমেন্ট। ধরেন ব্ল্যাক কালারগুলো হচ্ছে শুধু জিঙ্ক, শুধু আমরা জিঙ্ক অ্যাপ্লাই করছি, ঠিক আছে? ব্ল্যাক কালারগুলো হচ্ছে শুধু আমরা জিঙ্ক অ্যাপ্লাই করছি। আর যেগুলো হচ্ছে হোয়াইট সেগুলো তো ধরেন আমরা শুধু বোরন অ্যাপ্লাই করছি, শুধুমাত্র বোরন, ঠিক আছে? আর যে ধূসর সেগুলোতে দেখেন আমরা অ্যাপ্লাই করছি ধরেন দুটো কম্বাইনলি জিঙ্ক প্লাস বোরন। আমি আগে বলছি জিঙ্ক আর বোরন হচ্ছে ট্রিটমেন্ট, জিঙ্ক এবং বোরন হচ্ছে ট্রিটমেন্ট। তো শুধু ব্ল্যাক কালার যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা জিঙ্ক অ্যাপ্লাই করছি, আর যেগুলো হোয়াইট সেগুলো হচ্ছে আমরা বোরন অ্যাপ্লাই করছি, আর যেগুলো ধূসর কালারের একটু সেগুলোতে হচ্ছে আমরা জিঙ্ক প্লাস বোরন এই দুটো অ্যাপ্লাই করছি। কিন্তু একটা জিনিস দেখেন যে এই যে আমার ট্রিটমেন্ট কয়টা কয়টা হলো তাহলে বলেন, আমার ট্রিটমেন্ট কয়টা কেউ কেউ বলতে পারবেন? ট্রিটমেন্ট কয়টা আমার? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি, আমার কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি বলতেছিলাম যে আমার এখানে যে বললাম যে ট্রিটমেন্ট কয়টি, আমি একটা বলছি শুধু জিঙ্ক, আরেকটা বলছি শুধু বোরন, আরেকটা বলছি জিঙ্ক প্লাস বোরন, মানে আমার ট্রিটমেন্ট হচ্ছে তিনটা। একটা শুধু জিঙ্ক, একটা হচ্ছে বোরন, একটা হচ্ছে জিঙ্ক প্লাস বোরন, ট্রিটমেন্ট হচ্ছে তিনটা। আর রেপ্লিকেশন হচ্ছে চারটা। তাহলে ৩ গুণন ৪, ৩ এ ৪ 12টা। এই দেখেন এখানে আমার 12টা। দেখেন ট্রিটমেন্ট আমার হচ্ছে এই একটা জিঙ্ক, এটা রেপ্লিকেশন দেখেন ২ ৩ ৪টা রেপ্লিকেশন। বোরনের ক্ষেত্রে হচ্ছে ১ ২ ৩ ৪টা রেপ্লিকেশন। কম্বাইন যেটা জিঙ্ক প্লাস বোরন ১ ২ ৩ ৪টা রেপ্লিকেশন। পুজোর ক্ষেত্রে কি আমরা কি করছি যে জিঙ্ক আর বোরন যে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আমরা ৪ বার, মানে ৪টা রেপ্লিকেশন করছি। রেপ্লিকেশন করা হয় কারণ এরর কমানোর জন্য, রেপ্লিকেশন করার মেন কারণ হচ্ছে এরর কমানোর জন্য। তো এই জায়গায় দেখেন যে আমাদের যে টোটাল ১২টা রেপ্লিকেশন, ৩ ৪ এ ১২টা রেপ্লিকেশন, কোনটার কোনো সিকোয়েন্স নাই যে কোনটার পর কোনটা বসবে, এটা যে কোনো ভাবে বসাতে পারি। প্রথমে জিঙ্ক, জিঙ্ক প্লাস বোরন, আবার জিঙ্ক, জিঙ্ক প্লাস বোরন, বোরন, জিঙ্ক প্লাস বোরন, বোরন বোরন, জিঙ্ক প্লাস বোরন, শুধু জিঙ্ক, তারপর দেখেন বোরন, তারপর হচ্ছে জিঙ্ক। তো আমাদের এই যদি এই সাজানোটা র্যান্ডমলি করি, সাজানোটা যদি র্যান্ডমলি করি যে নিজের ইচ্ছা মতো, সেটা হবে কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন, সেটা হবে কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন। এখন দেখেন যে আরসিবিডির সঙ্গে এর পার্থক্যটা কি? আরসিবিডির সঙ্গে পার্থক্যটা শুধু এক জায়গায়, যে এখানে ব্লক ইউজ করা হয়, যে একটা ব্লকের মধ্যেই দেখেন এখানে ব্লক কয়টা ১ ২ ৩ ৪টা ব্লক, র্যান্ডমাইজ কমপ্লিট ব্লক ডিজাইন। এখানে করা হয় কি ব্লকের মধ্যে ট্রিটমেন্টগুলোকে র্যান্ডমাইজ করা হয়। দেন এটা একটা ব্লক, এই ব্লকের মধ্যে ট্রিটমেন্টগুলোকে র্যান্ডমাইজ করা হয়েছে। দেখেন এখানে হচ্ছে কোনো ট্রিটমেন্টই কিন্তু এক জায়গায় থাকবে না, সবগুলো হচ্ছে কি এলোমেলোভাবে থাকবে এন্ড র্যান্ডমাইজ। দেখেন এই ব্লকের মধ্যে জিঙ্ক, জিঙ্ক প্লাস বোরন, বোরন, তিনটা ট্রিটমেন্টই কিন্তু আমার আছে। তারপর দেখেন প্রথমে কি দিয়েছিলাম রেপ্লিকেশন 1 এ জিঙ্ক, কিন্তু এখানে দিয়েছি কি জিঙ্ক প্লাস বোরন, জিঙ্ক শুধু বোরন। আবার এটাতে দেখেন জিঙ্ক প্লাস বোরন, বোরন জিঙ্ক, জিঙ্ক প্লাস বোরন, বোরন জিঙ্ক। এই সব সময় আমার ব্লকের মধ্যে সবগুলো ট্রিটমেন্টই থাকবে, যতগুলো ট্রিটমেন্ট হোক না কেন। আপনি কি আমাকে বুঝতে পারছেন? আমরা কমপ্লিটলি র্যান্ডমাইজ যে ডিজাইন। মাউন্ট ভাই আর আর একটু সময় লাগবে। আর একটু একটু আমি আসতেছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
সরি ফর ইন্টারাপশন। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমরা কমপ্লিট র্যান্ডমাইজ যে ডিজাইন, সেইখানে কিন্তু যে ট্রিটমেন্টগুলো রেপ্লিকেশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা এলোমেলোভাবে দিচ্ছি। এখানে কিন্তু কোনোটা একই জায়গায় একটা ব্লকের মধ্যে কিন্তু ৩টা করে ট্রিটমেন্ট আমরা রাখিনি। যে কোনো জায়গায় তারা ছিল। এই দুটার মধ্যে পার্থক্য শুধু এই এক জায়গায়, যে এখানে আমরা কি করব, ব্লক আকারে দিব এবং ব্লকের মধ্যে অবশ্যই সবগুলো ট্রিটমেন্টই থাকবে। আরসিপিটি মেইনলি করা হয় ফিল্ড কন্ডিশনে। কারণ কি, ফিল্ড আমরা একটা বলছি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ফিল্ডে আমরা কখনোই কন্ট্রোল কন্ডিশন পাবো না এবং এখানে এনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর কাজ করবে। আমরা যদি কোনো রিসার্চ সয়েলে করতে চাই, সয়েল ইজ এ হেটারোজেনাস মিক্সচার। সয়েল হচ্ছে একটা হেটারোজেনাস মিক্সচার, কারণ সয়েলের সব জায়গায় সমপরিমাণে নিউট্রিয়েন্ট থাকে না। কোনো জায়গায় বেশি থাকে, কোনো জায়গায় কম থাকে। এজন্য সয়েলকে বলা হয় হেটারোজেনাস মিক্সচার। শুধু নিউট্রিয়েন্ট না, সয়েল পিএইচ বলতে পারি, অথবা অর্গানিক কার্বন হতে পারে, অর্গানিক ম্যাটার হতে পারে। সয়েলের যে বিভিন্ন প্রপার্টিস গুলো আছে সেগুলো কি ভেরি করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় ভেরি হতে পারে। এই জন্য সয়েলকে বলা হয় হেটারোজেনাস মিক্সচার। তো যদি হেটারোজেনাস মিক্সচার হয় এবং আমরা কোনো একটা জায়গায় একটা এক্সপেরিমেন্ট করি এবং সেই জায়গায় নিউট্রিয়েন্টের পরিমাণ অনেক বেশি, সেখানে কিন্তু আমরা ইল্ড ভালো আসবে। কিন্তু আবার অন্য একটা জায়গায় যদি আমরা রিসার্চ করি সেই সয়েলে, একই ফিল্ডের সেই জায়গায় হচ্ছে নিউট্রিয়েন্টের পরিমাণ কম, সেখানে কিন্তু আমার ইল্ড কম আসবে। তাহলে কিন্তু আমার রিসার্চটা ভ্যালিডিটি পাবে না। রিসার্চটা কিন্তু ভ্যালিড কখনোই হবে না। এই জন্য আমাদের কি করা হয়, রেপ্লিকেশন করা হয়। দেখেন, এই যে র্যান্ডমাইজ ব্লক ডিজাইন, এইখানে যদি আমরা জিঙ্ক ট্রিটমেন্ট দেই, কারণ এইখানে আমার এই জায়গাটুকুতে সয়েলের ফার্টিলিটি অনেক বেশি, ইল্ড ভালো আসবে। আবার এই জায়গায় ধরলাম ২ নম্বর যে ব্লক, এই ব্লকের এই জায়গায় সয়েলের ফার্টিলিটি কম, তাহলে এখানে কি ইল্ড কম আসবে। আবার নিচের দুই জায়গায় যে দেয়া আছে, এই জায়গায় ধরেন ফার্টিলিটি বেশি, এই জায়গায় ধরেন কম। তাহলে কি হলো, যদি আমরা রেপ্লিকেশন করি তাহলে এই জায়গায় ইল্ড বেশি পেলাম, এই জায়গায় কম, এই জায়গায় বেশি পেলাম, এই জায়গায় কম। যখন আমরা অ্যাভারেজ করব তখন কিন্তু আমরা একটা অ্যাভারেজ ইল্ড পাবো। কমও পাবো না, বেশিও পাবো না। আমাদের কিন্তু ইরোর কম হবে। যত রেপ্লিকেশন বেশি করব, এই জায়গায় রেপ্লিকেশন কয়টা, 4টা না? দেখেন আপনার 4টা ব্লক, মানে 4টা রেপ্লিকেশন, 1 2 3 4, 4টা রেপ্লিকেশন। ট্রিটমেন্ট হচ্ছে আমার 3টা। 3কে আমরা 4 দিয়ে যদি গুণ করি, 3 এ 4 12। আমরা 5টা রেপ্লিকেশন করতে পারি, 6টা করতে পারি, 7টা করতে পারি, 10টা করতে পারি। তাই মিনিমাম 3 রেপ্লিকেশন, 3টা রেপ্লিকেশন করতে হবে। রেপ্লিকেশন যত বেশি করব আমার কিন্তু ইরোরটা কম আসবে। আর একটা দেখেন, দি র্যান্ডমাইজ ট্রিটমেন্ট গ্রুপ, মানে গ্রুপ আকারে। এই যে আমি জিঙ্ক নিয়ে যে কাজটা করতেছি সেটা আমি এক জায়গায় রাখবো, বোরন নিয়ে যে কাজ করতে সেটা এক জায়গায় রাখবো, জিঙ্ক প্লাস বোরন নিয়ে যে কাজ করতে সেটা এক জায়গায় রাখবো। মানে এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ, এটা কিন্তু হচ্ছে র্যান্ডমাইজ ব্লক ডিজাইন। আর স্প্লিট প্লট, স্প্লিট প্লট সাধারণত হচ্ছে খুব রেয়ার কেসে করা হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ল্যাবের জন্য সিআরডি এবং ফিল্ডের জন্য আরসিপিডি করা হয়। তবে ফিল্ডেও মাঝে মাঝে সিআরডি করা হয়, যদি হচ্ছে আমরা নেট হাউসে করি বা গ্রিন হাউসে করি, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা সিআরডি মেথডে এক্সপেরিমেন্ট ডিজাইন করতে পারি। আচ্ছা, এরপরে আসি ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্ট করলাম, করার পরে সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করতে পারি। যেমন প্ল্যান্ট হাইট নিতে পারি একটা প্যারামিটার, আমরা লিফ লেন্থ নিতে পারি, নাম্বার অফ লিফ নিতে পারি, বা সয়েলের মধ্যে আমার কি কি নিউট্রিয়েন্ট আছে সেগুলো নিতে পারি, কতটুকু ইল্ড আসলো। এই ডাটাগুলো যখন আমরা কালেক্ট করব, সেই ডাটাগুলো কালেক্ট করার পর এক্সেল ফাইলে সেগুলো সাজাতে হবে। সাজানোর পর পরবর্তীতে আমার সেই ডাটাগুলোকে অ্যানালাইজ করতে হবে। তো ডাটা অ্যানালাইসিসের টুলগুলো রয়েছে, যেমন এসপিএসএস বা স্ট্যাটিস্টিক্স 10। আর আপনারা যে প্রোগ্রামটা করতেছেন আর স্টুডিও, আর এর মাধ্যমে ডাটা অ্যানালাইজ করা যায়, বা পাইথন আছে। তো এগুলোর মাধ্যমে হচ্ছে কি আমাদের ডাটা অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করার পরে এই বিষয়ে তো আপনাদের সামনে হয়তো ক্লাস হবে যে কিভাবে ডাটা অ্যানালাইজ করা হয় বা ডাটা ইন্টারপ্রিটেশন কিভাবে করা হয়। এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, স্ট্যাটিস্টিক্স 10 থাকতে পারে, বা এসপিএসএস আছে, আর আছে, এরপর হচ্ছে পাইথন আছে। তো আপনাদের তো এই প্রোগ্রামিং হচ্ছে আর সম্পর্কিত। তো এই বিষয়ে পরবর্তীতে কিভাবে ডাটা অ্যানালাইজ করা হয়, আমরা যে ডাটাগুলো পেলাম বা জেনারেট করলাম,
সেগুলো দিয়ে কিভাবে অ্যানালাইজ করা হয় সেটা পরবর্তীতে হয়তো ক্লাসে আলোচনা করবে। আমি যদি আরেকটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে শুরুতে আমি বলছিলাম যে পাবলিক ওপিনিয়ন অন নিউ ট্রাফিক রুল, সেখানে যে আমরা 200 জনের কাছ থেকে ডাটা পাইছি, বিভিন্ন ধরনের ডাটা পাইছি, সেই ডাটাগুলো আমরা কি করবো, এক্সেল ফাইলে ইনপুট দিব এবং দেওয়ার পর বিভিন্ন ক্যাটাগরাইজ, সেটা হতে পারে এজের উপরে ভিত্তি করে অথবা অকুপেশনের ভিত্তি করে, এটার বেস্ট করে যখন আমরা ডাটা অ্যানালাইজ করতে পারি, সেটা স্ট্রেস 10 হতে পারে, এসপিএসএস হতে পারে, অথবা আর হতে পারে বা ফাইথন হতে পারে। অ্যানালাইজ করার পরে আমাদের ডাটাকে ইন্টারপ্রিটেশন করতে হবে। কিভাবে ইন্টারপ্রিটেশন করতে হবে, যে আমি এক জায়গায় একটা ট্রিটমেন্টে শুধু জিঙ্ক দিছি, একটাতে শুধু বোরন দিছি, একটাতে জিঙ্ক প্লাস বোরন দিছি। তো আমার এখানে হাইপোথিসিস কি ছিল, যে শুধু জিঙ্ক দিলে ফলন বাড়বে, ইটস ওকে, বোরন দিলেও ফলন বাড়বে, ওকে, এবং জিঙ্ক এন্ড বোরন দিলে অবশ্যই এই দুটো ট্রিটমেন্ট থেকে এর ফলন বেশি হবে। এটাই হচ্ছে আমাদের কি হাইপোথিসিস ছিল এর আগেবার। এখন আমরা মিলাবো যে হাইপোথিসিসের সঙ্গে এই ডাটা ইন্টারপ্রিটেশনে আমাদের মিলে কিনা। আমরা যে ডাটাটা অ্যানালাইজ করলাম, সেই অ্যানালাইসিসটা আমরা কি করব, পরবর্তীতে আমরা রেজাল্ট আকারে পাবলিশ করব। বিভিন্ন হচ্ছে গ্রাফ হতে পারে, টেবিল আকারে হতে পারে, পাই চার্ট হতে পারে, ঠিক আছে, এর মাধ্যমে আমরা রেজাল্ট আকারে প্রকাশ করব। এটা হয়তো বা আপনাদের যে রিসার্চ পেপার রাইটিং, এই জায়গায় হচ্ছে সম্ভবত আপনাদের এটা নিয়ে আলোচনা করবে যে কিভাবে আমরা ডাটাকে ইন্টারপ্রিটেশন করতে পারি, যে বিভিন্ন পাই চার্টের মাধ্যমে অথবা গ্রাফের মাধ্যমে, ঠিক আছে, অথবা টেবিলের মাধ্যমে আমরা কোন ডাটাগুলো টেবিলে প্রকাশ করব, কোন ডাটাগুলো আমরা গ্রাফের মাধ্যমে দেখাবো, বা কোন ডাটাগুলো আমরা পাই চার্টের মধ্যে দেখাবো, সেগুলো হচ্ছে ওই রিসার্চ যে পেপারে লেখানোর সময়, ওই সময় যে আপনাদের রেজাল্ট অংশটুকু হচ্ছে আলোচনা করা হবে, সেই সময় এই বিষয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করা হবে। তো আমাদের অবশ্যই এতটুকু মাথায় রাখতে হবে যে আমরা রিসার্চ করার পরে যে ডাটাগুলো পেলাম, সেই ডাটাগুলো আমরা বিভিন্ন প্রোগ্রামিং এর মাধ্যমে অ্যানালাইজ করার পর সেটাকে ইন্টারপ্রিটেশন করতে হবে। যে দেখেন এখানে লেখা আছে যে keep in mind that the data analysis that suggests a correlation between two variables can't automatically be interpreted as suggesting causality between those variables. মানে আমরা যে ডাটা অ্যানালাইজ করলাম এবং আমাদের যে দুইটা ভেরিয়েবল ছিল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা জিঙ্ক এবং একটা বোরন, এটা ইন্ডিপেন্ডেন্ট, মানে এটা যত বাড়াবো, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমাদের গ্রোথ এন্ড ইল্ড, ওইটাও বাড়বে। এটা যদি কমাই, গ্রোথ এন্ড ইল্ড কমে যাবে। তো এটার মধ্যে একটা কোরিলেশন দেখা যাবে যে আসলেই আমি জিঙ্ক এন্ড বোরন দিলে গ্রোথ এবং ইল্ড বাড়তেছে কিনা। অ্যান্ড ফাইনালি হাইপোথিসিস সাপোর্ট। আমি শুরুতেই বলছিলাম যে আমরা যেটা চিন্তা করছি আগেই, যে এই কাজটা করলে এটা হবে, এটা হচ্ছে আমাদের প্রথম চিন্তা কাজটা করার আগেই, সেটা হচ্ছে হাইপোথিসিস। এবং কাজটা করার পরে আমাদের এই হাইপোথিসিসকে সাপোর্ট করতে হবে, যে এটা আসলেই আমি যে চিন্তাটা করছিলাম এটা ঠিক আছে নাকি ঠিক নেই। যদি আমরা চিন্তা করছিলাম জিঙ্ক এন্ড বোরন দিলে এর গ্রোথ এন্ড ইল্ড বাড়বে, অথবা মাইক্রোপ্লাস্টিকের ইফেক্ট অবশ্যই অ্যাকোয়াটিক অ্যানিমেলে আছে, এটা হচ্ছে হাইপোথিসিস চিন্তা করছিলাম। পরবর্তীতে আমরা রিসার্চ করে ফাইন্ডিংস পেলাম যে জিঙ্ক এবং বোরন দিলে প্লান্ট হাইট বাড়তেছে, ইল্ড বাড়তেছে, অথবা পদ্মা রিভারের যে বিভিন্ন অ্যাকোয়াটিক অ্যানিমেল গুলো আছে তাদের গ্রোথ এন্ড রিপ্রোডাকশন কমে যাচ্ছে ডিউ টু মাইক্রোপ্লাস্টিক। তাহলে আমরা যদি এর আগে যে চিন্তা করছিলাম হাইপোথিসিস, সেটাও কি হবে, একসেপ্টেড। আর যদি কোনো কারণে এটা না হয়, উল্টাটা হয় যে জিঙ্ক আর বোরন দিলে আমার ইল্ড কমে আসতেছে, অথবা মাইক্রোপ্লাস্টিকের কোনো ইফেক্ট অ্যাকোয়াটিক অ্যানিমেলের উপরে নাই, সেক্ষেত্রে আমরা কি বলবো, যে হাইপোথিসিস রিজেক্টেড, আমার নতুন করে আবার কাজ করতে হবে। এবার আসি যে প্রবলেম অ্যান্ড bottlenecks ফেসড বাই দ্য রিসার্চার্স অফ বাংলাদেশ। বাংলাদেশে যে রিসার্চাররা আছে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হয়। প্রথমত হচ্ছে আমাদের দেশে যে রিসার্চ সম্পর্কিত জব সেটা খুবই লিমিটেড, এবং ভালো রিসার্চের জন্য কোনো ইন্টেনসিভ বা ইনসেনটিভস অথবা বিভিন্ন প্রজেক্ট, এগুলা খুবই লিমিটেড, দেয়া হয় না। তাছাড়া হচ্ছে ল্যাক অফ রিসার্চার্স ফ্রেন্ডলি কারিকুলাম। আমাদের দেশে যতগুলো ইউনিভার্সিটি আছে ম্যাক্সিমামেই রিসার্চ বেসড খুবই কম, এবং মেইনলি হচ্ছে একাডেমিক দিকে হচ্ছে ফোকাস দেওয়া হয়। তাছাড়া হচ্ছে আমাদের মাস্টার্সে না আসা পর্যন্ত কেউ রিসার্চ সম্পর্কে জ্ঞান আহরণও করতে চায় না,
এবং তাদের কোনো এক্সপিরিয়েন্সও থাকে না। এবং এটাও সমস্যা হয় যে কারো অনেক বেশি ইন্টারেস্ট রিসার্চ নিয়ে, কিন্তু তার কোনো হচ্ছে গুড সুপারভাইজার খুঁজে পাচ্ছে না। কারণ সুপারভাইজারের অনেক সময় সময় না থাকতে পারে, হাজারো মিটিং থাকতে পারে, অথবা হ্যান্ডস অন ট্রেনিং, যে সরাসরি যে ট্রেনিং দিবে সেটাও সময় স্বল্পতার কারণে দিতে পারতেছে না। তো এই সকল কারণে কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশে যে রিসার্চাররা আছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতেছে, এবং আমাদের দেশে রিসার্চ গুলো হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া আরো কিছু আছে যে ফান্ড পাওয়া যাচ্ছে না, বিভিন্ন অর্গানাইজেশন ফান্ড দিতে পারতেছে না। তো আজকের যতটুকু আলোচনা ছিল আমার টপিকের, আমরা একবারে শেষ করে ফেলছি। ইনশাআল্লাহ সামনে হয়তো বা আরো দেখা হবে, কথা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকি। থ্যাংক ইউ অল। আর আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে বলতে পারেন।